আপনি কি জানেন আলো ধাক্কা মারতে পারে? তাহলে তো রৌদ্রে দাঁড়ালে সানলাইটের ধাক্কাতে পড়ে যাওয়ার কথা। আপনার শক্তি এবং বডি ওয়েট যদি ভীষণই কম হতো তাহলে অবশ্যই আপনি সূর্যের আলোর ধাক্কায় পড়ে যেতেন। কিন্তু আলোর কণা ফোটনের তো কোনো ভর নেই, অর্থাৎ মাস নেই। তাহলে আলো ধাক্কা মারে কি করে? কোনো বস্তু যখন গতিশীল থাকে তখন তার মাস এবং বেগ অর্থাৎ ভেলোসিটির গুণফলকে মোমেন্টাম বলে। কোনো বস্তুর মোমেন্টাম যদি না থাকে তাহলে সে ধাক্কা মারতে পারে না। আলো যেহেতু ধাক্কা দিতে পারে তাই আলোর কণা ফোটনের নিশ্চয়ই মোমেন্টাম থাকে। কিন্তু মোমেন্টাম ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি। ফোটনের মাস যেহেতু 0 তাই ফোটনের মোমেন্টাম 0 ইন্টু ভেলোসিটি ইকুয়াল টু 0 হওয়া উচিত। তাহলে ফোটন ধাক্কা মারে কিভাবে? এই প্রশ্নের উত্তরের সন্ধানে আমরা যে রাস্তা ধরে চলব সেই রাস্তার দুধারে অনেক ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর ছড়িয়ে ছিটিয়ে থাকবে। সেই উত্তরগুলো মস্তিষ্ক ব্যাগে ভরতে ভরতে আমরা সামনের দিকে এগিয়ে চলব। সেই প্রশ্নগুলো হলো, ফোটনের মতো যে সকল পার্টিকেল আলোর গতিতে চলে তাদের মাস থাকে না কেন? আবার যার মাস আছে এমন কণাকে যতই এনার্জি সাপ্লাই করা হোক না কেন তার পক্ষে আলোর গতিতে চলা কখনোই সম্ভব হয় না কেন? আইনস্টাইনের বিখ্যাত ইকুয়েশন E=mc² অনুযায়ী মাস আর এনার্জি ইকুইভ্যালেন্ট। এক টুকরো মাস হলো কিছুটা এনার্জি। তাহলে মাস আর এনার্জির ভেতর বেসিক পার্থক্যটা কোথায়? এক কাপ ঠান্ডা চায়ের থেকে এক কাপ গরম চায়ের ভেতরে এনার্জি বেশি থাকার কারণে এক কাপ গরম চায়ের মাস এবং ওয়েট ঠান্ডা চায়ের তুলনায় বেশি হয়। কোনো বস্তুর ভেতরে থাকা এনার্জি যদি বেড়ে যায় তাহলে তার মাসও বেড়ে যায়। গতিতে থাকার জন্য একটা গতিশীল বলের এনার্জি স্থির বলের থেকে বেশি হয়। তাহলে কি একটা স্থির বলের থেকে একটা গতিশীল বলের মাস বেশি হবে? মানে গতি বাড়লে বস্তুর মাস কি সত্যিই বৃদ্ধি পায়, নাকি এখানে অন্য কোনো গল্প আছে? আজকের এই ভিডিওতে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির একদম গভীরে ঢুকে আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধু। আমি সুভাষিস আছি আপনার সাথে। লেটস বিগিন। থিওরি অফ রিলেটিভিটির গভীরে ঢোকার আগে দু একটা বেসিক কনসেপ্ট নিয়ে সংক্ষেপে একটু বলে নিই। হোয়াট ইজ মোমেন্টাম? ফিল্ডের ধাক্কা ছাড়া কোনো স্থির বস্তু ধাক্কা মারতে পারে না। ধাক্কা মারার জন্য বস্তুকে গতিশীল হতে হয়, মানে ধাক্কা মারার জন্য বেগ অর্থাৎ ভেলোসিটির প্রয়োজন। আসলে ধাক্কা মারার জন্য মাস অ্যান্ড ভেলোসিটি দুটোই প্রয়োজন। কোনো বস্তুর মাস অ্যান্ড ভেলোসিটির গুণফলকে বলে মোমেন্টাম, বাংলায় বলে ভরবেগ। অর্থাৎ ধাক্কা মারার জন্য মোমেন্টাম প্রয়োজন। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী যখন কোনো বস্তু অন্য একটা বস্তুকে ধাক্কা মারে তখন তার মোমেন্টাম চেঞ্জ হয়ে যায়। ধাক্কা মারার পর যে বস্তুটা ধাক্কা মারে সাধারণত তার ভেলোসিটি কমে যায়, ফলে ভেলোসিটি অ্যান্ড মাসের গুণফলও কমে যায়, অর্থাৎ মোমেন্টাম কমে যায়। এই মোমেন্টামের পরিবর্তন যত অল্প সময় হয় ধাক্কা তত বেশি হয়, আর এই মোমেন্টামের পরিবর্তন যত বেশি সময় হয় ধাক্কা তত কম হয়। এই কারণে জলে ঝাঁপ দিলে আমাদের শরীরের গতি যেহেতু একটু বেশি সময় পর স্থির হয়, অর্থাৎ মোমেন্টামের পরিবর্তন বেশি সময় ধরে হয়, তাই আঘাত কম লাগে। কিন্তু কংক্রিটের উপর পড়লে আমাদের শরীর অল্প সময়ের মধ্যে স্থির হয়ে যায়, মানে মোমেন্টামের পরিবর্তন দ্রুত হয়, তাই আঘাত বেশি লাগে। কিন্তু মোমেন্টাম ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি এই ইকুয়েশনটা একটা অ্যাপ্রক্সিমেট ইকুয়েশন। এই ইকুয়েশনটা একমাত্র কাজ করে যখন বস্তুর গতি কম থাকে। কিন্তু কোনো কিছু যখন খুব বেশি গতিতে চলে, লাইটের কাছাকাছি গতিতে চলে, তখন আর এই ইকুয়েশনটা কাজ করে না। তখন গল্পগুলো সব অন্যরকম হয়ে যায়। গতি বাড়লে কেনই বা সমস্ত গল্প অন্যরকম হয়ে যাবে? প্রকৃতিতে কে এমন আছে যে গতি বাড়ার সাথে সাথে সমস্ত গল্পের ধারাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়? এর উত্তরে একটু পরে আসছি। তার আগে আপেক্ষিক বেগ অর্থাৎ রিলেটিভ ভেলোসিটি সম্পর্কে ছোট্ট করে একটু বলে নিই। হোয়াট ইজ রিলেটিভ ভেলোসিটি? ধরুন আপনি একটা ট্রেনের ভেতর, ট্রেন যেদিকে চলছে সেই দিকেই 10 কিলোমিটার/আওয়ার ভেলোসিটিতে দৌড়াচ্ছেন। ট্রেনে যে বসে আছে তার মনে হবে আপনার ভেলোসিটি 10 কিলোমিটার/আওয়ার, কিন্তু ট্রেনের বাইরে দাঁড়িয়ে থাকা কোনো স্থির দর্শকের কাছে মনে হবে আপনার ভেলোসিটি 10 কিলোমিটার/আওয়ার নয়, বরং অনেক বেশি। ট্রেনের ভেলোসিটি এবং আপনার ভেলোসিটি যোগ করলে যে ভেলোসিটিটা হয় সেই ভেলোসিটিতে আপনি এগিয়ে চলছেন তার মনে হবে।
আবার পৃথিবীর বাইরে অবস্থিত কোনো দর্শকের কাছে আপনার গতি আরো অনেক বেশি হবে, কারণ এক্ষেত্রে পৃথিবীর গতি অ্যাড হয়ে যাবে। অর্থাৎ কোনো বস্তুর ভেলোসিটি নির্ভর করে সেই বস্তুটাকে কোন রেফারেন্স ফ্রেমে দাঁড়িয়ে দেখা হচ্ছে তার উপর। এবার কল্পনা করুন ট্রেনের ভেতর আপনি দৌড়াচ্ছেন না, আলো দৌড়াচ্ছে। মানে ধরুন ট্রেনের ভেতর একটা টর্চ লাইট জ্বালানো হলো। এবার ট্রেনের ভেতরে বসে থাকা কোনো দর্শক যদি আলোর ভেলোসিটি পরিমাপ করে, তাহলে সে আলোর যে ভেলোসিটি পাবে সেই একই ভেলোসিটি পাবে যদি ট্রেনের বাইরে থাকা কোনো স্থির দর্শক আলোর ভেলোসিটি পরিমাপ করে। সেই একই ভেলোসিটি পাবে যদি পৃথিবীর বাইরে থেকে আলোর ভেলোসিটি মেজার করা হয়। অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর ভেলোসিটি সবসময় একই পাওয়া যাবে। আলোকে কোন রেফারেন্স ফ্রেমে দাঁড়িয়ে দেখা হচ্ছে তার উপর আলোর ভেলোসিটি নির্ভর করে না। আলোর এই অদ্ভুত আচরণের কারণে প্রকৃতিতে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। কারণ যদি অস্বাভাবিক হয়, তাহলে তার ফলাফলও অস্বাভাবিক হতে বাধ্য হয়ে পড়ে। যেমন আলোর কাছাকাছি কোনো বেগ নিয়ে যখন কোনো মহাকাশযান চলে, তখন তার ভেতর সময় স্লো চলতে থাকে পৃথিবীর সাপেক্ষে। মহাকাশযানের ভেতরে যে সময়ে 1 বছর অতিক্রান্ত হয়, সেই একই সময়ে পৃথিবীতে হয়তো 5 বছর অতিক্রান্ত হয়ে যায়। সময় কতটা স্লো হবে সেটা নির্ভর করে মহাকাশযানের বেগের উপর। যত বেশি বেগ, তত বেশি সময় স্লো হয়ে যাওয়া। একে বলে টাইম ডাইলেশন। আপনি যদি এই মহাকাশযানে চেপে আপনার ঘড়ি অনুযায়ী 5 বছর ভ্রমণ করে আবার পৃথিবীতে ফিরে আসেন, তাহলে দেখবেন যে আপনার বয়স বেড়েছে 5 বছর। কিন্তু আপনার সমবয়সী বন্ধুর বয়স এই সময়ের মধ্যে বেড়ে গেছে হয়তো 25 বছর। অর্থাৎ সে আপনার থেকে 25 বছরের সিনিয়র হয়ে গেছে। আলো সব রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে একই গতিতে চলে। এই অদ্ভুত প্রাকৃতিক নিয়মের কারণে যখন কোনো বস্তু আলোর কাছাকাছি বেগ নিয়ে চলে, তখন পৃথিবী থেকে দেখলে মনে হবে যেন তার দৈর্ঘ্য সংকুচিত হয়ে গেছে, অর্থাৎ লেন্থে কন্ট্রাকশন হয়ে যায়। আলো সব রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে একই গতিতে চলে। এই কনসেপ্টটাকে মাথায় রেখে আলোর কাছাকাছি গতিতে চলছে এমন কোনো বস্তুর ভরবেগ অর্থাৎ মোমেন্টাম যখনই আপনি ক্যালকুলেট করতে যাবেন, তখন আপনি মোমেন্টামের ইকুয়েশন পাবেন এটা। এই মোমেন্টামকে রিলেটিভিস্টিক মোমেন্টাম বলে। এখানে ভি হলো বস্তুর ভেলোসিটি, আর সি হলো লাইটের ভেলোসিটি, এম হলো মাস অ্যান্ড পি মোমেন্টাম। কিন্তু মোমেন্টাম হিসাব করার সময় তো আমরা মাসের সাথে ভেলোসিটি গুণ করি, অর্থাৎ পি ইকুয়াল টু এমভি। আসলে পি ইকুয়াল টু এমভি ইকুয়েশনটা একটা অ্যাপ্রক্সিমেট ইকুয়েশন। বস্তুর গতি যখন খুব কম হয় তখন এই ইকুয়েশনটা কার্যকর হয়, কিন্তু বস্তুর বেগ যখন খুব বেশি হয় তখন আর এই ইকুয়েশনটা কার্যকরী হয় না। কিন্তু রিলেটিভিস্টিক মোমেন্টামের এই ইকুয়েশনটা আপনি কম গতি, বেশি গতি সমস্ত ক্ষেত্রেই ইউজ করতে পারবেন। বস্তুর বেগ যখন খুব কম হয় তখন ভি এর জায়গায় খুব ছোট সংখ্যা বসিয়ে হিসেব করলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার খুবই ছোট্ট একটা সংখ্যা পাওয়া যাবে। 1 থেকে খুব ছোট্ট সংখ্যা মাইনাস করলে একই হবে, অর্থাৎ পি ইকুয়াল টু এমভি হবে, অর্থাৎ মোমেন্টাম ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি। এই কারণে বস্তুর বেগ যখন খুব কম হয় তখন মোমেন্টাম ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি এই ইকুয়েশনটা ইউজ করা যেতে পারে। কিন্তু বস্তুর বেগ যখন খুব বেশি হয় তখন পি ইকুয়াল টু এমভি এই ইকুয়েশনটার সাহায্যে মোমেন্টাম বার করা যায় না। কিন্তু আপনার মনে হলো আমি এত জটিলতায় যাব না, মোমেন্টাম ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি এই ইকুয়েশনটাতেই আমি কমফোর্টেবল, এই সরল ইকুয়েশনটাই আমি ইউজ করতে চাই। এটাও আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ইকুয়েশনটা হবে মোমেন্টাম ইকুয়াল টু রিলেটিভিস্টিক মাস অ্যান্ড ভেলোসিটি। এখানে রিলেটিভিস্টিক মাস ইকুয়াল টু রেস্ট মাস ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। রেস্ট মাস অ্যান্ড রিলেটিভিস্টিক মাস আবার কি জিনিস? কোনো বস্তু যখন রেস্টে থাকে তখন পরিমাপ করলে তার যে মাসটা পাওয়া যায় সেই মাসকে এখানে রেস্ট মাস বলা হচ্ছে, আর কোনো গতিশীল বস্তুর মাসকে এখানে রিলেটিভিস্টিক মাস বলা হচ্ছে। বস্তুর মাস বা রেস্ট মাস হলো বস্তুর মধ্যে থাকা অন্তর্নিহিত শক্তি। বস্তুর গতি বাড়লে এই অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি পায় না, কিন্তু গতির কারণে সামগ্রিকভাবে শক্তি বৃদ্ধি পায়। আর যেহেতু মাস আর এনার্জি ইকুইভ্যালেন্ট, তাই ওভারঅল এনার্জি বিচার করে ম্যাথামেটিক্যালি মাসকে হিসেব করলে যে মাসটা পাওয়া যায় তাকে রিলেটিভিস্টিক মাস বলা হচ্ছে। কিন্তু বস্তুর মাস বা রেস্ট মাস হলো বস্তুর মধ্যে থাকা অন্তর্নিহিত শক্তি। বস্তুর গতি বাড়লে যেহেতু এই অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি পায় না, তাই বস্তুর গতি বাড়লে মাস আসলে বৃদ্ধি পায় না।
কিন্তু আপনি যেহেতু মোমেন্টামকে মাস আর ভেলোসিটির গুণফল হিসাবে পেতে চেয়েছেন, তাই এই রিলেটিভিস্টিক মাস হলো জাস্ট একটা ম্যাথামেটিক্যাল ম্যাজিক। কিন্তু এই ম্যাথামেটিক্যাল ইকুয়েশন আপনি কোনো স্থির কণা বা গতিশীল কণার উপর প্রয়োগ করলে আপনি যে আউটপুটগুলো পাবেন সেগুলো বাস্তবের সাথে মিলে যাবে। যেমন এই ইকুয়েশনে ভি এর জায়গায় 0 বসিয়ে হিসেব করলে v²/c² অংশটা 0 হয়ে যাবে, ফলে ফ্র্যাকশনের নিচে পড়ে থাকবে শুধু 1, অর্থাৎ রেস্ট মাস অ্যান্ড রিলেটিভিস্টিক মাস একই হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো বস্তু যখন স্থির থাকে তখন তার রিলেটিভিস্টিক মাস অ্যান্ড রেস্ট মাস সমান হয়, কিন্তু বস্তুর গতি যখন বাড়তে থাকে অর্থাৎ ভি এর ভ্যালু যদি বাড়তে থাকে তখন হিসেব করলে দেখা যাবে যে রিলেটিভিস্টিক মাসের পরিমাণ রেস্ট মাসের থেকে বেশি হচ্ছে। কারণ ভি এর মান যত বেশি হবে v²/c² হিসেব করে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা তত বড় হতে থাকবে। এই সংখ্যাটাকে 1 থেকে মাইনাস করলে তত ছোট সংখ্যা হতে থাকবে। অর্থাৎ ভি এর মান যত বড় হবে ফ্র্যাকশনের নিচের অংশটা তত ছোট হবে, আর যত ছোট সংখ্যা দিয়ে উপরের সংখ্যাটাকে ডিভাইড করবেন রেজাল্ট তত বড় হবে। এই রেজাল্টটাই রিলেটিভিস্টিক মাস। কিন্তু রেস্ট মাসের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ বস্তুর গতি বাড়লে তার মাস ম্যাথামেটিক্যালি বৃদ্ধি পায়। এ তো গেল মাস এবং মোমেন্টামের গল্প। এবার আসি এনার্জির গল্পে। মাস আছে এমন কোনো কণা যখন স্থির অবস্থায় থাকে তখনও তার ভিতর এনার্জি থাকে, কারণ আইনস্টাইনের E=mc² ইকুয়েশন অনুযায়ী মাস আর এনার্জি ইকুইভ্যালেন্ট। আপনি যেটাকে মাস বা রেস্ট মাস বলছেন সেটা আসলে পদার্থের ভিতরে আবদ্ধ কিছুটা এনার্জি। এই এনার্জিকে রেস্ট এনার্জি বলা যেতে পারে। 1 কাপ ঠান্ডা চায়ের সাথে 1 কাপ গরম চায়ের বেসিক পার্থক্যটা হলো গরম চায়ের ভেতর পদার্থের কণাগুলো অর্থাৎ মলিকিউলসগুলো ঠান্ডা চায়ের থেকে বেশি গতিতে এলোমেলোভাবে চলাচল করে। যত বেশি গরম তত বেশি গতিতে এলোমেলোভাবে চলাচল। গরম চায়ের ভেতর বেশি গতিতে মলিকিউলসগুলো চলাচল করার জন্য গরম চায়ের ভেতর এনার্জি বেশি থাকে। এই এনার্জিটা যেহেতু পদার্থের ভিতর অন্তর্নিহিত অবস্থায় থাকে তাহলে অবশ্যই এই এনার্জিটা পদার্থের মাস বাড়িয়ে দেয়। অর্থাৎ 1 কাপ ঠান্ডা চায়ের থেকে 1 কাপ গরম চায়ের মাস বা রেস্ট মাস বেশি হবে। একটা স্প্রিংকে চাপ দিয়ে যদি সংকুচিত করা হয় তখন যতটুকু এনার্জি স্প্রিংকে সংকুচিত করার জন্য খরচ হয় সেই এনার্জিটা স্প্রিংয়ের ভেতর পোটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত হয়ে যায়। যেহেতু এই এক্সট্রা পোটেনশিয়াল এনার্জিটা স্প্রিংয়ের ভেতরেই লুকিয়ে থাকে তাই এই এনার্জিটা স্প্রিংয়ের মাস বাড়িয়ে দেয়। অর্থাৎ একটা প্রসারিত স্প্রিংয়ের তুলনায় একটা আইডেন্টিক্যাল সংকুচিত স্প্রিংয়ের মাস বেশি হবে। অর্থাৎ কোনো বস্তুর ভেতরে অবস্থিত সমস্ত জমাট বাঁধা লুকোনো শক্তি হলো আসলে বস্তুর মাস বা ভর। মাসকে যদি বরফের সাথে তুলনা করেন তাহলে বরফ গলে যে জলের প্রবাহ তৈরি হয় সেটা হলো এনার্জি। বরফ এবং জল দুটোই আসলে H2O মানে জল, কিন্তু বরফের ভেতর জলটা জমাটবদ্ধ অবস্থায় রেস্টে থাকে, কিন্তু জলের প্রবাহতে জল গতিশীল অবস্থায় থাকে। সিমিলারলি পদার্থের ভেতর অর্থাৎ ম্যাটারের ভেতর এনার্জি জমাটবদ্ধ অবস্থায় রেস্টে থাকে। আসলে ম্যাটার মানে কিছুটা জমাটবদ্ধ এনার্জি। এই এনার্জিটাই যখন বেরিয়ে এসে চলতে শুরু করে আমরা বলি মাস এনার্জিতে রূপান্তরিত হলো, মাস এনার্জিতে কনভার্টেড হলো। আসলে কোনো কিছুর কনভার্সন এখানে হয় না, জমাট বাঁধা এনার্জি জাস্ট চলতে শুরু করে। যেমন সূর্যের ভেতর নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশনের সময় কয়েকটা হাইড্রোজেন অ্যাটম যুক্ত হয়ে হিলিয়াম অ্যাটম তৈরি হয় এবং ওভারঅল কিছুটা মাস কমে যায় এবং সমতুল্য এনার্জি মুক্ত হয়। আসলে এই নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশনের ফলে এই হাইড্রোজেনের ভেতরে জমাট বাঁধা কিছুটা এনার্জি মুক্ত হয়ে চলতে শুরু করে। এই চলমান এনার্জিটাই রেডিয়েশন হিসাবে সূর্য থেকে বেরিয়ে চারিদিকে ছিটকে পড়ে। সেই চলমান এনার্জির একটুখানি অংশ আমাদের পৃথিবীতে এসে পৃথিবীর জীবজগৎকে চলমান রাখে। মাস সম্পর্কে একটা ধারণা তো হলো, এবার আসি গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি সম্পর্কে। কোনো কণা যখন গতিশীল থাকে তখন সে অন্য আরেকটা কণাকে ধাক্কা মারতে পারে অর্থাৎ কাজ করতে পারে। গতির কারণে কোনো বস্তুর মধ্যে যে শক্তি অর্জিত হয় তাকে বলে গতিশক্তি। গতিশক্তি বার করার ইকুয়েশনটা হলো E=12 mv²। অর্থাৎ কোনো বস্তু যখন গতিশীল থাকে তখন তার টোটাল এনার্জিটা হবে
তার মাস অর্থাৎ রেস্ট এনার্জি এবং গতিশক্তির যোগফল। কিন্তু গতিশক্তির এই ইকুয়েশনটা কার্যকরী হবে না যখন বস্তুটা অনেক বেশি গতি নিয়ে চলবে, লাইটের কাছাকাছি কোনো স্পিড নিয়ে চলবে। লাইটের কাছাকাছি চলমান কোনো কণার টোটাল এনার্জি বার করার ইকুয়েশন হলো এটা। এই ইকুয়েশনের সাহায্যে কম গতিশীল বস্তুর টোটাল এনার্জিও বার করা সম্ভব। সেক্ষেত্রে বাইনোমিয়াল থিওরাম অ্যাপ্লাই করলে ইকুয়েশনটা E = ½ mv² + mc² ইকুয়েশনে এসে দাঁড়াবে। কোনো বস্তু যদি লাইটের কাছাকাছি ভেলোসিটি নিয়ে চলে, অর্থাৎ ভি এর ভ্যালু যদি সি এর কাছাকাছি হয়, তখন ক্যালকুলেট করলে ই এর ভ্যালু অসীম অর্থাৎ ইনফাইনাইট পাওয়া যাবে। ভি এর মান সি এর খুব কাছাকাছি হলে v²/c² এর মান 1 এর কাছাকাছি হবে। আর 1 থেকে 1 এর কাছাকাছি সংখ্যা মাইনাস করলে ফ্র্যাকশনের নিচের পার্টটা 0 হবে না, কিন্তু 0-র কাছাকাছি ভীষণই ছোট্ট একটা সংখ্যা পাওয়া যাবে। ফলে নিচের ভীষণ ছোট্ট সংখ্যাটা দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করলে ভাগফল অসীম অর্থাৎ ইনফাইনাইট হয়ে যাবে। অর্থাৎ রেস্ট মাস আছে এমন কোনো কণাকে যদি লাইটের কাছাকাছি স্পিডে নিয়ে যেতে হয়, তাহলে তাকে ইনফাইনাইট এনার্জি সাপ্লাই করতে হবে। কিন্তু ইউনিভার্সের এনার্জি ফাইনাইট, ইনফাইনাইট এনার্জি পাবেন কোথায়? আর কোনো বস্তু যদি লাইটের স্পিডে চলে, অর্থাৎ যদি ভি এর ভ্যালু সি এর সমান হয়, তাহলে হর অর্থাৎ ডিনোমিনেটর 0 হয়ে যাবার কারণে টোটাল এনার্জি আনডিফাইন্ড হয়ে যাবে। কারণ কোনো সংখ্যাকে যেহেতু 0 দিয়ে ভাগ করা যায় না, তাই ভাগফল আনডিফাইন্ড হয়ে যাবে, মানে অর্থহীন হয়ে যাবে। অর্থাৎ মাস আছে এমন কোনো কণা লাইটের গতিতে চলছে, এটা একটা অর্থহীন ঘটনা। মানে মাস আছে এমন কোনো কণা আলোর গতিতে চলতে পারবে না। ফাইনাইট এনার্জি রয়েছে এমন কোনো পার্টিকেলকে আলোর গতিতে চলতে হলে তার মাসকে 0 হতে হবে। যেমন আলোর কণা ফোটনের মাস 0, তাই সে আলোর গতিতে চলতে পারে। এবার টোটাল এনার্জির এই ইকুয়েশনটা এবং রিলেটিভিস্টিক মোমেন্টামের এই ইকুয়েশনটাকে ম্যাথামেটিক্যালি যুক্ত করলে টোটাল এনার্জি বার করার এই ইকুয়েশনটা পাবো। যে বস্তুটা স্থির আছে অর্থাৎ মোমেন্টাম 0, তার ক্ষেত্রে P = 0 বসালে আমরা টোটাল এনার্জি E = mc² পাবো, অর্থাৎ মাসের ইকুইভ্যালেন্ট এনার্জি পাবো, অর্থাৎ রেস্ট এনার্জি। কিন্তু রেস্ট এনার্জি অর্থাৎ মাস নেই এমন কোনো কণার ক্ষেত্রে m এর জায়গায় 0 বসিয়ে আমরা পাই E = pc, অর্থাৎ P = E/c। অর্থাৎ প্রকৃতিতে মাস যার নেই তার মোমেন্টাম থাকতেই হবে, অর্থাৎ ফোটনের মোমেন্টাম আছে। এই মোমেন্টাম থাকার কারণে ফোটন ধাক্কা মারতে পারে, অর্থাৎ লাইট ধাক্কা মারতে পারে। মোমেন্টাম = মাস ইনটু ভেলোসিটি। এই সম্পর্কটা শুধু কম গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। ফোটনের মাস না থাকা সত্ত্বেও তার মোমেন্টাম আছে। ফোটনের এনার্জি নির্ভর করে তার তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ওয়েভলেন্থের উপর। বিভিন্ন কালারের লাইটের ওয়েভলেন্থ ভিন্ন ভিন্ন। E = hc/λ এই ইকুয়েশনের সাহায্যে ফোটনের এনার্জি হিসেব করা হয়। এখানে h হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, λ হলো ফোটনের ওয়েভলেন্থ অ্যান্ড c হলো লাইটের ভেলোসিটি। অর্থাৎ যত বড় ওয়েভলেন্থ তত কম এনার্জি। এই কারণে ওয়েভলেন্থ বড় হওয়ার কারণে রেড লাইটের ফোটনের এনার্জি কম ভায়োলেট লাইটের ফোটনের এনার্জির তুলনায়। একটুখানি ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাচ্ছি ফোটনের মোমেন্টাম P = h/λ, অর্থাৎ যে ফোটনের ওয়েভলেন্থ যত কম তার মোমেন্টাম তত বেশি, তত জোরে তার ধাক্কা মারার ক্ষমতা। এই কারণে ভায়োলেট কালারের লাইট রেড কালারের লাইটের থেকে বেশি জোরে ধাক্কা মারতে পারে। প্রকৃতিতে যার মাস নেই তার মোমেন্টাম অবশ্যই থাকবে, আবার যার মোমেন্টাম নেই মানে যে স্থির আছে তার অবশ্যই মাস থাকবে। এই কথাটাকেই একটু অন্যভাবে বলা যায়, এনার্জি জমাটবদ্ধ অবস্থায় না থাকলে সেই এনার্জি অবশ্যই প্রবাহিত হবে, আর যদি এনার্জি প্রবাহিত না হয় তাহলে সেই এনার্জি অবশ্যই জমাটবদ্ধ অবস্থায় থাকবে। মাস নেই আবার মোমেন্টামও নেই এমন কোনো প্রাকৃতিক জিনিসের অস্তিত্ব প্রকৃতিতে নেই, অর্থাৎ এনার্জিটা জমাটবদ্ধ অবস্থাতে নেই আবার চলমান অবস্থাতেও নেই, অর্থাৎ ইউনিভার্সে এমন এনার্জির অস্তিত্বই নেই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন বন্ধু।
আপনার একটা ছোট্ট পজিটিভ ফিডব্যাক আমাকে আপনার জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ভিডিওটা লাইক এবং চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।